খুব সম্ভবত বেটেলনাটের অরিজিন ডিস্ট্রিবিউশন এবং ইম্পর্টেন্স বা ইউজেস অফ বেটেলনাট এগুলো আমরা গ্রাজুয়ালি শেষ করেছিলাম। এর মধ্যে যাদের বাকি আছে তারা হয়তো এখান থেকে কপি করে নিতে পারো। এখানে তো মোটামুটি দেখাই যাচ্ছে যা আছে। এইটা একটা বিষয়। এরপরে আমরা বলেছিলাম যে বাংলাদেশের এরিয়া এন্ড প্রোডাকশন কিছুটা রিঅ্যারেঞ্জ করেছিলাম আপডেট দিয়ে। সেটা বাংলাদেশের কোথায় কোথায় এটি কমার্শিয়ালি চাষ হয় সেটাও কিন্তু আমাদের একটু ডিসকাশনে ছিল যে এটি একটি প্ল্যান্টেশন ক্রপস এবং নর্মালি সারা দেশেই হয়, তবে বেসিক্যালি ইট ইজ মেইনলি কাল্টিভেটেড ইন বরিশাল, নোয়াখালী, পিরোজপুর, পটুয়াখালী, অর্থাৎ সাউথ বেঙ্গলে সাউদার্ন সাইডে মোটামুটি সব জায়গাতেই প্রচুর পরিমাণে কমার্শিয়ালি হয়। আপ টু সাতক্ষীরা, এদিকে নড়াইল, কুমিল্লা, যশোর, ফরিদপুর, রংপুর, চিটাগং, কক্সবাজার এন্ড সিলেট ডিস্ট্রিক্ট সব জায়গাতেই হয়। তো এই সমস্ত অঞ্চলে যেগুলো কালার করে দেওয়া আছে এই সমস্ত অঞ্চলে আসলে কমার্শিয়ালি করে ফার্মার এবং খুব প্রফিটেবল ক্রপ এটা একটি। ভ্যারাইটি আমরা বলে গেছিলাম মনে হয় আগের ক্লাসে যে দেয়ার ইজ নো স্পেসিফিক ভ্যারাইটি বাট সাম লোকাল ভ্যারাইটিস রংপুরি বা লোকাল নেম অনুযায়ী আছে, যেটি রংপুরি ভ্যারাইটি সুপারি আছে, তারপর বরিশালের সুপারি, সিলেটি সুপারি। এই ভ্যারাইটি নেম সিঙ্গাপুরি, এটা বাজারে অনেক সময় বিদেশ থেকে নিয়ে এসে এরা বিক্রি করে সিঙ্গাপুরি বলে। আমরা মনে হয় এখানে একটু মডিফাই করেছি, যেটি আগের ক্লাসে হয়তো খুব ভালো ছিল না, যে সয়েল রিকোয়ারমেন্টস অ্যান্ড ক্লাইমেটিক রিকোয়ারমেন্টস এটা সেপারেট করে দিতে হবে। আগের ক্লাসে বুঝি কম্বাইন্ডলি করেছিলাম, সেপারেটলি করতে হবে এই কারণে যে বেটেলনাট আমরা জানি ওয়াইড রেঞ্জ অফ সয়েল টাইপস এ দে ক্যান গ্রো, আই মিন স্যান্ডি টাইপ থেকে শুরু করে ক্লে লুম পর্যন্ত সব জায়গাতেই হয়, বাট হতে হবে ওয়েল অ্যান্ড ডিপ ড্রেইন স্যান্ডি লুম সয়েল ইজ আইডিয়াল ফর বেটার ইল্ড। এটা একটা শর্ত আর কি। ক্লাইমেটের কথা বলা ছিল যে ওয়েদার কন্ডিশন আর ভেরি ফেভারেবল। বাংলাদেশের যে ওয়েদার কন্ডিশন সেটা খুবই ফেভারেবল, অর্থাৎ এই বেটেলের জন্য, বেটেলনাটের জন্য, এবং অলমোস্ট সব জায়গাতেই দেখো অলমোস্ট অল এরিয়াস অফ বাংলাদেশ এটি চাষ করা যায়। ইট ইজ ক্যাপাবল অফ গ্রোয়িং আন্ডার এ ওয়াইড ভ্যারাইটি অফ ক্লাইমেটিক কন্ডিশন। আজকে যদি ওয়েদার রিপোর্ট দেখো যে বাংলাদেশে কিন্তু শীতের ভ্যারিয়েশন আছে, যে সাউথ থেকে শুরু করে নর্থ পর্যন্ত টেম্পারেচারে কিন্তু ভ্যারিয়েশন আছে। এখান থেকে বোঝা যায় সারা দেশটা কিন্তু একই রকম ক্লাইমেট বা ওয়েদার সাস্টেন করে না, এটি সবসময় ভ্যারি করে লোকেশন বেসড সাউথ টু নর্থ পর্যন্ত। দেয়ারফর এই সুপারিটা ইট ইজ ক্যাপাবল টু গ্রো আন্ডার ওয়াইড ভ্যারাইটি অফ ক্লাইমেটিক, বলছি এই কারণে ভ্যারাইটি অফ ক্লাইমেটিক। ইট গ্রোজ ওয়েল উইদিন এ টেম্পারেচার মোটামুটি ভাবে বলা আছে অ্যাপ্রক্সিমেটলি 15 to 40 অর্থাৎ 36 ডিগ্রি, এই রেঞ্জের ভিতরেই হয়। অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশে কোনো কোনো অঞ্চলে কিন্তু 6 ডিগ্রি 7 ডিগ্রিতে চলে আসছে। ভেরি লো টেম্পারেচার আবার এই বেটেলনাটের জন্য একটু ক্ষতিকর। However, it grows well from almost sea level up to altitude of 1000 মিটার। মোটামুটি পাহাড়ের উপরে এটি, এই জন্য আমাদের পাহাড়ের উপর দিয়ে প্রচুর গাছ দেখা যায়। তবে এখানে একটা শর্ত আছে, সেখানে অবশ্যই ওয়েল ডিস্ট্রিবিউটেড রেইনফল থাকতে হবে, তাহলে এটি গ্রো হবে। আমাদের প্রপাগেশনের ব্যাপারটা আমি একটু রিভাইজ করেছি, কারণ আগের ক্লাসে একটু দুর্বল ছিল। আমরা প্রপাগেশনের জন্য বেটেলনাট বেসিক্যালি প্রপাগেটেড বাই সিডস, সেক্সুয়াল প্রপাগেশন, এবং এটি এখনো টিস্যু কালচারও জানি, টিস্যু কালচারটাও ভেজিটেটিভ প্রপাগেশন। এটি নর্মালি সিড দিয়ে হয়, সিড যেহেতু অ্যাভেলেবল পাওয়া যায় সেই ক্ষেত্রে বলা ছিল সিড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে গেলে অবশ্যই ভালো সিড সিলেক্ট করতে হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে সিড নাট আমরা সিলেক্ট করবো ওয়েল রাইপ, হাই ইল্ডিং এবং কনসিস্টেন্ট ইল্ডার ভ্যারাইটি। কনসিস্টেন্ট ইল্ডার মানে এই একটু স্টাডি করে দেখলাম যে সুপারিতেও আছে যে অল্টারনেট বিয়ারিং আছে, 1 বছর কম হবে 1 বছর বেশি হবে, এরকম জাতও কিন্তু আছে, লোকাল জাত এগুলো। এই জন্য এমন একটা জাত থেকে নিতে হবে আমাদের অবজারভেশনে থাকবে প্রতি বছরই যেখানে ফল ধরে, সেটাকে বলছি কনসিস্টেন্ট ইল্ডার ভ্যারাইটি, হুইচ বিয়ার আর্লি ফ্রুটস, আগাম ফল দেবে এবং মোর দেন 50% ফ্রুট সেট হবে। এই শব্দটার সাথে একটু কন্ট্রাডিক্ট করো না, যে 50% ফ্রুট সেট মানে হিউজ ফুল হয় এবং তার প্রায় 250 থেকে 500 পরিমাণে ফিমেল ফ্লাওয়ার থাকে, সেখানে কিন্তু হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ মেল ফ্লাওয়ারও থাকে। দেয়ারফর যে ফিমেল ফ্লাওয়ার থাকে সেগুলোতেই ফল ধরবে, সেগুলো অবশ্যই যাতে করে যে সমস্ত গাছে যে পরিমাণ ফুল আসে তার 50% ফ্রুট সেট মাস্ট বি দেয়ার। দোজ ভ্যারাইটিস শুড বি সিলেক্টেড ফর ফার্দার প্রপাগেশন, ফার্দার মাল্টিপ্লিকেশন, ফার্দার কাল্টিভেশন। সেটাই বলছে হাই ইল্ডিং, কনসিস্টেন্ট ইল্ডার অ্যান্ড রেগুলার বিয়ারিং, আর্লি ফ্রুট বিয়ারিং, এগুলোর থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করা হলো ফুললি রাইপ, মানে একদম পাকা নাটস হ্যাভিং ওয়েট অফ ওভার 35 গ্রামস। আমরা বলেছি যে এই সাইজটা ইজ গুড ফর কোয়ালিটি, গুড ফর প্রোডাকশন অফ কোয়ালিটি সিডলিংস। অর্থাৎ এই বড় সাইজ হলে সেটি খুব ভালো সাইজের কোয়ালিটি ভিগরাস চারা দেবে, যেটি নেক্সট জেনারেশন নেক্সট প্ল্যান্টিং এ কুইকার হবে, গ্রোথ, গাছের গ্রোথ ভালো হবে এবং ইল্ডের ভালো ইল্ড দেবে। এই ধরনের জাত আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আফটার হারভেস্টিং অল আন্ডার সাইজ এন্ড ম্যালফর্ম নাটস মাস্ট বি রিজেক্টেড। হারভেস্টিং করার সময় তো অনেকগুলো ইউনিফর্ম সাইজ আসবে না, কিছু কিছু ডিফর্ম আসবে, আন্ডার সাইজ আসবে, ম্যাচিউর আসবে, ডিজিজ ইনফেক্টেড আসবে। দোজ শুড বি ডিসকার্ডেড ফ্রম দ্য লটস। কারণ তোমার দরকার হলো আইডিয়ালি যেটি ওয়েল রাইপ এবং বিগ সাইজ, লার্জার সাইজ, সেটাকে তোমার সিলেক্ট করতে হবে। হেভিয়ার সিড নাটস ওভার 35 গ্রামস বলছে, যেটি হলো হায়ার জার্মিনেশন রেট থাকবে এবং দ্যাট উইল প্রডিউস এ বেটার কোয়ালিটি সিডলিংস। এইগুলো আমাদের শর্ত ছিল। যাই হোক, আমরা ক্রাইটেরিয়া ফিট করলাম, আমরা নাট কালেক্ট করলাম মাদার প্ল্যান্ট থেকে। কালেক্ট করার পরে কি করবো? আমরা সবাই জানি যে বেটল নাট ইজ এ রিক্যালসিট্যান্ট টাইপ সিড, যেটি তুমি যদি ড্রাই করো এটার ভায়াবিলিটি গ্র্যাজুয়ালি ডিক্লাইন করবে এবং একসময় শুকনা নাটের তো আর জার্মিনেট করবে না। দেয়ারফর এইটা হারভেস্ট করার সঙ্গে সঙ্গে আমাকে এতে যেতে হবে। Since it is a recalcitrant type seed, therefore selected seed nuts are sown immediately after harvest at 5 cm apart from each other in a prepared nursery bed. যদি আমরা নার্সারি বেডে করি সেক্ষেত্রে 5 সেন্টিমিটার দূরে দূরে আমরা এইগুলোকে মাটিতে লাগাবো, অথবা এখানে প্লাস্টিক পট, যেটা ছবিতেও দেখা যাচ্ছে, অথবা প্লাস্টিক পট বা প্লাস্টিক ব্যাগের মধ্যেও কিন্তু এটা আমরা লাগাতে পারবো। ইন্ডিভিজুয়াল একটা করে সিড থাকবে সেই ক্ষেত্রে। লাগানোর পরে কি দাঁড়াবে যে seed nuts will germinate 30-45, অর্থাৎ 1.5 মাসের মধ্যে এটা জার্মিনেট করে। জার্মিনেট করার পরে কেয়ার শুড বি টেকেন। কেয়ার কি আছে? ওয়েরিং, ইরিগেশন, পেস্ট কন্ট্রোল, দিস সর্ট অফ ইন্টারকালচার অপারেশন মাস্ট বি ডান ডিউরিং রেজিং অফ সিডলিংস। এটি চলতে থাকবে। চললে মোটামুটি 1 বছরের মধ্যে সিডলিংস উইল বি রেডি ফর ট্রান্সপ্লান্টিং দ্য নেক্সট ইয়ার, দ্যাট মিনস অ্যাবাউট 1 year। বাট এখানে একটু কিছুটা অ্যাডিশন বলা আছে যে 1 বছর পরে লাগানো যাবে, বাট 12 থেকে 18 মাস, 12 to 18 month older seedlings with 4 to 6 leaves and short seedlings, অর্থাৎ খাটোগুলো, are good for planting in main field। অর্থাৎ যে সমস্ত চারা একটু শর্টার হবে, মোটামুটি একটু বয়স্ক হবে, অর্থাৎ 12 থেকে 1.5 বছরের মতো হচ্ছে আর কি, সেগুলোকে সিলেক্ট করাটাই বেটার হবে। যেগুলোর 4 থেকে 6টি পাতা থাকবে, সেগুলোর গ্রোথ ভালো হবে এবং সেগুলোতে ভালো ইল্ডিং পাওয়া যাবে। এই জন্য একটু রিভাইজড ফর্মে আমি আজকে, গতদিন যদিও এটা হয়েছে, বাট আমরা আজকে যদি এভাবেই একটু রিড আউট করতে পারো, দ্যাট উইল বি ফাইন ফর ইউ। এবং এটি তোমার হলো যে সুপারি চাষাবাদ যারা করে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য এটি কাজে লাগবে, তোমাদের নিজের জানার জন্য কাজে লাগবে। তো আমার মনে হয় আমরা শুনতে পাচ্ছি কিনা সবাই? জি স্যার, শোনা যায়। ওকে, লামিয়া আছে, সুমাইয়া আছে, আর জনকে দেখা যাচ্ছে, আব্দুল্লাহ দেখা যাচ্ছে আমার হাতে, আমি সবাইকে দেখতে পাচ্ছি না স্ক্রিনে। মোটামুটি এই হলো আমাদের সিডলিং রেইজিং। পাশের যে ছবিটা আছে নাটের ছবি, এই নাটটা কিন্তু যখন তুমি মাটিতে দাও, নার্সারি বেডে দাও, আর টবে দাও, পটে দাও, যখনই দাও এটি কিন্তু ভার্টিক্যালি ওইভাবেই কিন্তু মাটিতে ইনসার্ট করতে হবে। এটা রিমেম্বার যে এর এমব্রিওটা কিন্তু মাথার দিকে, ঠিক কিনা? এমব্রিওটা মাথার দিকে, সো আমাকে এই নাটটা সরাসরি ভার্টিক্যালি ফিউ সেন্টিমিটার আন্ডারগ্রাউন্ডে তোমাকে দিতে হবে, দেন এটি জার্মিনেট করবে। ওকে, দেন আমরা যাবো এখন প্ল্যান্টিং এ। চারা আমাদের রেডি হয়ে গেছে, আমরা পাশের ছবিতেও দেখবো আমাদের 1 বছর পরে চারা এরকম হয়ে গেছে। আমরা বলছি যে 1 থেকে 1.5 বছরের মধ্যে চারাটা আমরা নেব। সিডলিং শুড বি আপরুটেড ইফ ইউর সিডলিংস ইজ ইন নার্সারি বেড। যদি মাটিতে থাকে সরাসরি, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আপরুট করতে হবে, তুলে নিতে হবে, ইনক্লুডিং আর্থ বল, অর্থাৎ মাটির সহ নিতে হবে। ওর পলিব্যাগ, যদি পলিব্যাগে থাকে সেক্ষেত্রে পলিব্যাগ শুড বি রিমুভড ফ্রম দ্য পটেড সিডলিংস and transplanted in the main field at a recommended plant spacing। এখানে ব্যাপারটা হলো স্পেসিং এর ব্যাপারটা তোমরা হয়তো 2-1 সেখানে কিছুটা হলো বুঝতে পারবা যে প্রতিটা গাছের একটা রিকমেন্ডেড স্পেসিং থাকে। আমরা যে কোনো ফিল্ড ক্রপস হতে পারে, গার্ডেন ক্রপস হতে পারে, ফ্রুট ক্রপস হতে পারে, একটা স্পেসিং থাকে। এই স্পেসিং গুলো তৈরি হয়েছে মূলত গাছ কতটা ক্যানোপি কাভারেজ দেয়
যাতে করে একটা গাছের সাথে একটা গাছের ইন্টারাকশন না থাকে, মাঝখানে স্পেস থাকে। Any plant can accumulate তার সবকিছু নিউট্রিয়েন্ট, ময়েশ্চার, লাইট, এভরিথিং ক্যান হারভেস্ট ইন্ডিভিজুয়ালি, এবং একটার সাথে একটা ইন্টার কম্পিটিশন হবে না, দেওয়ার পর একটা স্পেসিং মেনটেন করা হয়। সেটি একদম রিকমেন্ডেড। আমরা একটা লেআউট করে দেখাচ্ছি। এই সিস্টেমটা হচ্ছে, অনেকগুলো সিস্টেম আছে আমরা ফ্রুট প্ল্যান্টস এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। স্কোয়ার সিস্টেম, হেক্সাগোনাল সিস্টেম, rectangular system, triangular system, নানান সিস্টেম আছে, but here we have been using a square system. Square system means that here plant to plant distance and row to row distance would be similar, and it will be a square shape, right? দেখতে পাচ্ছ আমাদের এখানে লেআউটের মধ্যে টিপিক্যালি কিছু গাছ লাগানো হয়, জাস্ট ইমাজিনারি, and it is not that a betel nut, it might be another design, but it looks square. তো আমরা এখানে স্কোয়ারের মধ্যেই গাছ লাগাবো। এই গাছটিকে দেখো আমাদের এখানে 2.5 সেন্টিমিটার প্ল্যান টু প্ল্যান রো টু রো ডিস্টেন্সের মধ্যে আমরা রেখেছি। এভাবে গাছটি লাগাবো। লাগানোর সময় অবশ্যই পটেড প্ল্যান্টের ক্ষেত্রে অবশ্যই ওই পলিথিনটাকে সরিয়ে ফেলতে হবে, শুধু মাটি সহ গাছটাকে লাগাতে হবে। So with the planting time, May, June, July, August, even sometimes September could be, and even October could be okay, because আমরা জানি আমাদের এই ময়মনসিং অবশ্যই সেপ্টেম্বর ইভেন অক্টোবরে কিন্তু হিজ রেইনফল, বৃষ্টি থাকে। আমি চাচ্ছি দোজ টাইম ইজ বেটার যখন ময়েশ্চার থাকে মাটিতে, অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি হাই থাকে। এই টাইমটা ইজ বেটার ফর অল কাইন্ডস অফ ফ্রুট প্ল্যান্টস। তোমার আম, জাম, কাঁঠাল, লিচু যাই করো না কেন সবই এই সময় কিন্তু লাগানো হয়। সো মে, জুন, জুলাই, আগস্ট, আমরা মে থেকে শুরু করেছি, মে থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা এরপরে প্ল্যান্টিং মেথডস একটু আগে আলাপ করলাম। স্কোয়ার সিস্টেম অফ প্ল্যান্টিং is followed at a spacing of 2.5 meter into 2.5. It means that line to line distance would be 2.5, plant to plant distance would be 2.5. That will make a square shape, right? Therefore it is called square system of planting. এখন প্রশ্ন হলো হাউ টু প্ল্যান্ট, মানে এখানে স্কোয়ার সিস্টেম ডিজাইন আমরা করে নিলাম, কিন্তু প্রতিটা পয়েন্টে দেখো এটা পিচ করতে হবে। সেই পিটের মধ্যেই তো চারাটা লাগাবো, নাহলে তো লাগানো যাবে না, এবং পিটের মধ্যে সার দিতে হবে। দেয়ারফর পিট সাইজের একটা ব্যাপার থাকবে, যে পিট মানে গর্ত অফ 50 into 50 into 50, দেয়ার 3 dimension, দেয়ার লেংথ, ব্রেথ, লেংথ, ব্রেথ, হাইট এখানে হবে। এই 3 dimensional একটা পিট কিন্তু তোমাকে প্রতিটা পয়েন্টে, প্রতিটা ক্রস বারে এখানে তোমাকে হলো যে পিট করতে হবে এই সাইজের। 50 সেন্টিমিটার মিনস দ্যাট হাফ মিটার ডেপথ, হাফ মিটার ওয়াইড দেন হাইট দিয়ে এই সাইজের পিট করে, দেন এর মধ্যে মাটিগুলোর সাথে অবশ্যই তোমাকে টপ সয়েল এবং বটম সয়েলকে সেপারেট করে fertilizer will be mixed with the recommended fertilizer will be mixed with the soil and refill the pits. This is the pit preparation method. এখন আমাকে recommended fertilizer জানতে হবে, সেটা আমরা দেব। recommended কি কি fertilizer আছে। Then seedlings are planted at the center of pit. This is the main points, যে যখন not only for betel nut, this would be follow for all other plants. I mean যখন পিট করবা তখন অবশ্যই প্ল্যান্টকে সেন্টার অফ দ্য পিট, এটার মাঝখানে দিতে হবে। এটি বেশ ইম্পর্টেন্ট, বিকজ ইউনিফর্মলি যদি চারিদিক থেকে নিউট্রিয়েন্ট পেতে চায় তাহলে অবশ্যই সেন্ট্রালি তাকে ডাইরেকশন করতে হবে, আদারওয়াইজ সে কিন্তু যেমন বাগানটা বিউটি নষ্ট হয়ে যাবে, দেখতে সুন্দর হবে না, তেমনি সেই নিউট্রিশনাল কম্পিটিশনের জন্য একটার সাথে একটা গাছের কম্পিটিশন বেড়ে যাবে, এক গাছ ভালো হবে আর গাছ কিন্তু দুর্বল হয়ে যাবে ফর কম্পিটিশন। সো আমরা এটি ফলো করে এটি লাগাইলাম। দেন লাগানোর পর আমাদের মাঠটা এরকমই দেখা যাবে। এটি মোটামুটি 3 বছর হয়েই গেছে, এই ধরনের একটা বাগান হবে। দেন আমরা যাচ্ছি ম্যানিউরস এন্ড ফার্টিলাইজার্স। রিকমেন্ডেড ম্যানিউরস এন্ড ফার্টিলাইজার্স আমরা যদি চিন্তা করি অন্য ক্রপসের ক্ষেত্রে, সেখানে কিন্তু ওইভাবে স্পেসিফিক্যালি অনেকগুলো ফার্টিলাইজার দেওয়া হয়, বাট ইন কেস অফ betel nut only well decomposed cow dung or any kind of compost can be used for betel nut. এখানে 10 kg per peat. 10 kg means very simple, একটা এক টুকরি সবাই আমরা চিনি, ওয়ান টুকরি বা একটা যে বাস্কেট আছে সেই বাস্কেটের এক বাস্কেট পার পিট একটা করে গর্তে দিতে হবে। ইফ সামওয়ান প্ল্যান্ট 100 plants, then 100 টুকরি অর্থাৎ 1000 কেজি, 1 টন লাগবে সেই ক্ষেত্রে পার পিট, পার তার 100 গাছের জন্য। TSP 100 grams per pit. Some people in some places they are using ash, সাই দিচ্ছে 2 kg per pit. The above doses of manures and fertilizers should be mixed with
পিট সয়েল, রিমেম্বার পিট সয়েলের সাথে মিশাতে হবে, মিশে তারপরে কিন্তু প্ল্যান্টিং করতে হবে। এবং প্রশ্ন হলো, আমরা এই নর্মালি বলে থাকি আফটার অ্যাপ্লিকেশন অফ ম্যানুয়ার্স অ্যান্ড ফার্টিলাইজার্স দ্য পিট শুড কিপ রেস্ট ফর এ উইক, এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে হবে। দেন তোমাকে হলো এক সপ্তাহ পরে 7 থেকে 10 দিন পরে গিয়ে ওই পিঠে গাছ লাগাতে হবে, এটা একটা কন্ডিশন থাকে। দেন ইন কেস অফ বিয়ারিং ট্রি, যেগুলো যে সমস্ত গাছে ফল ধরে, এটা হলো লাগানোর ক্ষেত্রে, নিউ বাগানের ক্ষেত্রে আমরা দিচ্ছি। যে সমস্ত গাছ ইন কেস অফ বিয়ারিং ট্রি মানে যাদের ফ্রুটিং দিচ্ছে অলরেডি 5 বছর 6 বছর 7 বছর হয়ে গেছে, সেই সমস্ত গাছে কিন্তু খাবার দিতে হবে, না হলে বিয়ারিং বন্ধ করে দেবে বা কমে যাবে। ইন দ্যাট কেস তাদের জন্য একটা ডোজটা বেশি। আমরা সবাই জানি মানুষ যখন বড় হয় তখন তার খাবারের পরিমাণে বেশ বেড়ে যায়। গাছ যখন বড় হয় এবং তার বিয়ারিং মানে ফ্রুটিং দেয়, ইন দ্যাট কেস ইউ হ্যাভ food, well decomposed cow dung plant 20 kg per plant দিচ্ছে। এটা কিন্তু গাছের গোড়া, এখানে সারা মাঠে কিন্তু দরকার নেই, প্রতিটা গাছের গোড়ায় আমরা দেব। লাগানোর ক্ষেত্রে তাই করেছি। ইউরিয়া টিএসপি এমওপি, এখানে সেই ইউরিয়া টিএসপি এমওপি সবগুলোই দেব 200 গ্রাম পার প্ল্যান্ট। তাহলে যখন আমরা ফ্রুটিং গাছে দেবো 8 থেকে 10 বছর বয়সের গাছে দেবো, তখন বৃষ্টি শেষ হয়ে গেলে, বৃষ্টির সিজন শেষ হয়ে গেলে এরপরে গিয়ে আমরা এই ডোজের ফার্টিলাইজার হিসাব করে নেবো আমরা কয়টা গাছ আছে এবং প্রতিটা গাছের জন্য 200 গ্রাম করে ইউরিয়া টিএসপি এমওপি হিসাব করলে গাছ অনুপাতে আমাদের ফার্টিলাইজার এস্টিমেট করে সেটিও কিনে আমরা এন্ড অফ দি মনসুন গাছের গোড়াতে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবো। দিস ইজ ফর বিয়ারিং ট্রি। ঠিক আছে কিনা? লামিয়া আমার হাতের কাছে যেটি আছে লামিয়া। ওকে, দেন আমরা যাচ্ছি ইন্টারকালচার অপারেশন। এখন আমরা তো লাগালাম, আমরা লাগানোর চিত্রটা দেখলাম যে লাগানোর পরে সেখানে কিন্তু মাঝখানে হিউজ স্পেস থাকে। আমরা তো 2.5 মিটার পর পর লাগিয়েছি, এর মাঝখানে হিউজ জায়গা, এই জায়গাগুলো প্রপার ইউটিলাইজ করতে হবে এবং গাছ এবং ওয়াটারটাকে তোমার উইথ ফ্রি রাখতে হবে। সেক্ষেত্রে ইন্টারকালচার অপারেশনের মধ্যে কথাগুলো আসবে। লাইট ডিগিং মে বি রিকোয়ার্ড হোয়েন মনসুন এন্ড, যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন কিন্তু সারফেস উইল বি হার্ডার, মানে মাটির সারফেস। সো এই সারফেসটাকে অবশ্যই ব্রেক আপ করতে হবে, ভেঙে দিতে হবে, ব্রেক আপ করতে হবে দ্য এনি ক্র্যাস্ট ফর্ম অন দ্য সারফেস। অর্থাৎ বৃষ্টির পর নর্মালি কিন্তু মাটির সারফেসটা শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে, এই সারফেসটা ক্র্যাশ করে দিতে হবে সো দ্যাট ভেন্টিলেশন, এরেশন ফর রুট জোন উইল বি ইনক্রিজ এন্ড দেন গাছের গ্রোথ কিন্তু বেড়ে যাবে। এরপরে ইভেন সোয়েল মাইক্রো অ্যাক্টিভিটিও কিন্তু বাড়বে যদি ভেন্টিলেশন তুমি করে দিতে পারো। ওয়েডিং শুড বি ডান পিরিয়ডিক্যালি, খুব সিম্পলি বলা আছে। বেসিক্যালি আমরা মনে হয় আগের ক্লাসেও বলেছি কিনা জানি না, মনে নেই। Weeding is always necessary for any crops because weeds always competes with nutrient, foods, lights, and many other things with the main crops. Therefore, if your land is covered by weed, then main crops will be hampered and growth will be hampered. At the end, yield will be lower and even decline. So, ekhane weeding always is necessary for betel nut, and that is recommended for periodically. আমি বলেছি যে মাঝে মাঝে depends on how intensity of weeding in your land. It's depend on হলো ওই ল্যান্ডের উপরে। যদি খুব বেশি ইন্টেন্সিভ উইড হয় তাহলে অবশ্যই তোমাকে 1 মাস পর না হলে 3 মাস পর অবশ্যই উইডিং করতে হবে। গেল, উইডিং করলাম, দেন আমরা আসলো, আমার মোট কথা হলো ল্যান্ডটাকে উইড ফ্রি রাখতে হবে। Third point is very important because in betel nut you have a quite large space, at least couple of years, say 5 to 6 years before fruiting. 3 থেকে 4 বছর বা even 5 বছর তুমি you can grow other crops, that is intercropping. Not for all crops, তুমি এখানে আম জাম কাঁঠাল লিচু লাগাতে পারবে না। Intercropping এর জন্য some crops specify করা থাকে যেটি can be grown because এগুলো তোমার couple of years এর মধ্যে শেষ হয়ে যায়। এদের মানে 1-2 বছর 3 বছর ম্যাক্সিমাম চাষ করলে এরপরে শেষ করতে পারবে। যেমন কিন্তু আম কাঁঠাল লিচু লাগালে কিন্তু সেটা হবে না, এটি ফল ধরতে তো লাগবে 3-4 বছর। সো banana can be one of the member for intercropping. Pineapple can be one of the member for intercropping. Betel vine আমরা বলছি পানও মাঝে মাঝে চাষ করা যেতে পারে। চিলি, পেপার, এগুলো অ্যানুয়াল সিজনাল যে ক্রপস গুলো আছে সেগুলো কিন্তু চাষ করতে পারে। জিঞ্জার, টার্মারিক also can be growing as intercrop. লেমন, লাইম, লেবু তুমি লাগাইতে পারো মাঝখানে স্পেসে। এমনকি সাম পিপল রিসেন্টলি দে আর গ্রোয়িং হলো পেঁপেও চাষ করতেছে মাঝখান দিয়ে, খুবই প্রফিটেবল। তার মানে
4 বছর পর্যন্ত যদি এই ক্রপগুলো চাষ করতে পারো হিউজ প্রফিট পাচ্ছ। ফাইনালি 5 বছর থেকে বিয়ারিং শুরু হবে গাছে, 5 থেকে 6 বছর আমরা পরে দেখবো। বিয়ারিং শুরু হয়ে গেলে তখন তো তোমার সুপারি হারভেস্ট হবে, সুপারি আমরা বিক্রি করবো, সেক্ষেত্রে প্রফিট আসবে। ফ্রুটিং শুরু হয়ে গেলে এর মাঝখান দিয়ে আবার অন্য ক্রপটা কম লাগানোই বেটার। গ্রাউন্ডে শুধুমাত্র সবজি করা যেতে পারে ইফ যদি সাফিসিয়েন্ট লাইট আসে আর কি ল্যান্ডে। সো আমরা 2 থেকে 3 বছর কাজ করলাম। ইরিগেশন শুড বি প্রোভাইডেড ডিউরিং দ্য ড্রাই সিজন। ইরিগেশন ইজ ভেরি ক্রিটিক্যাল ইস্যু। আমরা বলছি ড্রাই সিজন তো এখন শুরু হয়ে গেছে। আমরা জানি যে আমরা দেখেছি নভেম্বর, ডিসেম্বর, ইভেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু হবে না। অকেশনালি সাম ন্যাচারাল প্রেসিপিটেশন সে সামটাইম ওই তোমার হয় ডিপ্রেশন হবে, তখন কিছু বৃষ্টি সামনে একটা আসে, কিন্তু নর্মালি এই 3-4 মাস কিন্তু কোনো বৃষ্টি নেই। দেয়ারফর এই ড্রাই সিজনে যে কোনো ক্রপস এর ক্ষেত্রে ইরিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইরিগেশন দিতেই হবে। সো ইন কেস অফ betel leaf, irrigation should be provided during dry season and drainage must be facilitated. এখানে যখন সামার রেইনি সিজন শুরু হয় তখন কিন্তু আমরা যত হাইল্যান্ডে কাজ করি না কেন পানি জমে যায় ল্যান্ডে। দ্যাট কেস তোমাকে অবশ্যই ড্রেনেজ ফ্যাসিলিটি রাখতে হবে যে কোনো ফ্রুট প্ল্যান্টস এর ক্ষেত্রে, বিশেষ করে বেটেলনাটের ক্ষেত্রে তো অবশ্যই। একটা বিষয় মাথায় রাখতে হবে, বেটেলনাট কিন্তু ড্রাই সিজনে স্ট্রেস তারা সহ্য করতে পারে না। দেয়ারফর যদি সিভিয়ার স্ট্রেসে গাছ পড়ে যায়, ওয়াটার শর্টেজে পড়ে যায়, তখন গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে, অ্যাট দ্য এন্ড গাছের বিয়ারিংও বন্ধ হবে, ফ্রুটিং বন্ধ হয়ে যাবে। সো আমাকে অবশ্যই ইরিগেশন দিয়ে খেয়াল রাখতে হবে। দেন আসো another critical points যে insects and disease should be controlled by applying proper insecticide and fungicides. আমরা আগের ক্লাসে বলছি এই বিষয়টি তোমাদের একটু নলেজের ঘাটতি আছে যে ইনসেক্ট অ্যান্ড ডিজিজ দুটো ইস্যু, একটা হচ্ছে পোকার ইস্যু, একটা হচ্ছে ডিজিজের ইস্যু। এটি তোমাদের বুঝি নেক্সট ইয়ারে প্যাথোলজি এবং ইন্টারনোলজি ওনারা তোমাদেরকে পড়াবে। অ্যাট দিস মোমেন্ট আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এই ইনসেক্টস এন্ড এই ডিজিজ হয় এবং সেগুলো কন্ট্রোল করা যায় এই ওষুধ দিয়ে। তো আমরা ইন কেস অফ বেটেলনাটের ক্ষেত্রে বাংলাদেশে আসলে বেটেলনাট নিয়ে অতটা কাজ কেউ করে না, বাট এটা কিন্তু প্রফিটেবল একটা ক্রপ। তোমরা যদি মাঝে মাঝে পত্রপত্রিকা দেখে থাকবা, বিশেষ করে সাউথ বেঙ্গলে অনেক ফার্মার আছে, তারা কিন্তু তাদের একর জায়গা বেটেলনাট সুপারি তারা চাষ করে এবং তারা হিউজ সুপারি বিক্রি করে। নাহলে বাংলাদেশে সুপারির চাহিদা এত কোথা থেকে আসে? কিছু বিদেশ থেকে আসে, বাট মেজরিটি কিন্তু আমাদের লোকাল প্রোডাকশন। এর কিন্তু অনেক ডিমান্ড আছে বাজারে। insects and